মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক প্রথম বুলেটিন, চেয়ারম্যান পিটিভি নিউজ 24। আজকে আমরা উপস্থিত হয়েছি মৌলভীবাজারে কোলাউড়া থানায়। আজকে অতিথি সচিবে রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক, কোলাউড়া থানা অফিসার ইনচার্জ, মৌলভীবাজার, বাংলাদেশ পুলিশ। তো ফারুক ভাই, কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ পুলিশ অঙ্গীকার করেছে তারা আর কখনো কোনো দলের হয়ে কাজ করবে না, অর্থাৎ নিরপেক্ষতা অর্জন করবে, নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা চালিয়ে যাবে। তারই প্রেক্ষিতে আপনার কোলাউড়া থানায় পুলিশিং কার্যক্রমটা কিভাবে চালাচ্ছে? ধন্যবাদ। প্রথম বুলেটিনের সম্পাদক অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, সেই লক্ষ্যে আমরা রেঞ্জ ডিআইজি স্যার এবং পুলিশ সুপার মৌলভীবাজার স্যারের নির্দেশে পুলিশি সেবাটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেটুকু আইনগত সেবা প্রাপ্য, যে সম্মানিত নাগরিক, তার আইনগত সেবাটুকু দেওয়ার জন্য আমরা অ্যাজ পার পিআরবি, সিআরপিসি পেনাল কোড অনুযায়ী আমরা দিচ্ছি। সেক্ষেত্রে কোনো দল, কোনো মত এর ঊর্ধ্বে শুধুমাত্র যে সম্মানিত নাগরিক যেটুকু সেবা প্রাপ্য, আমরা পুলিশ হিসাবে নিরপেক্ষতার ঊর্ধ্বে থেকে সেবাটা দিয়ে যাচ্ছে। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। তাহলে 999 দেওয়াতে আপনাদের আপডেটটা কি হচ্ছে? আসলে 999 হচ্ছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে যুগোপযোগী একটা সিদ্ধান্ত আমি মনে করি। আপনি দেখবেন আমার কোলাউড়া থানায় 13টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে। এমনও গ্রাম আছে যে থানা থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে যেতে। জি, সেক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমার কোলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের একটি গ্রাম নিশ্চিন্তপুর, ওই এলাকার কোনো সম্মানিত নাগরিক যদি সমস্যার সম্মুখীন হয়, এমন সমস্যা আছে যেটি ওই মুহূর্তে নিবারণ করা প্রয়োজন, তখন উনি কী করবেন? উনি থানায় আসবেন, অভিযোগ দিবেন, তারপর পুলিশ যাবে, এতে করে ওনার সমস্যাটা থেকেই যাবে, বরঞ্চ আর বড় আকার ধারণ করতে পারে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে আমাদের এসপি স্যারের নির্দেশে প্রত্যেকটা ইউনিয়নে একটি বিট আছে, সেই ইউনিয়নে বিট পুলিশের মাধ্যমে আমরা 999 যে সেবা নিয়ে আমরা কথা বলি, আমরা কাজ করি। আমরা বলি যে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, যেটা আপনি আইনগতভাবে আপনি সেবা পাওয়ার যোগ্য বা আপনি সেবা প্রত্যাশী, সেক্ষেত্রে আমি অফিসার ইনচার্জ, আমার ফোন নাম্বারটা লম্বা, মনে নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনারা 999, জাস্ট 999 তিনটা 9 চাপ দিবেন, কল দিবেন। আপনার যদি মোবাইলে ব্যালেন্স নাও থাকে, তাৎক্ষণিকভাবে আপনাকে ফোনে আমাদের একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে সরাসরি ডিউটি অফিসার ইনচার্জের মাধ্যমে কল ট্রান্সফার করে দিয়ে সেবাটা পৌঁছে দেবে। ইভেন 999 ফোন দেওয়ার পর আপনাকে ফোন দিলেই শেষ হয়ে যায় না, এটা ফিডব্যাক নেয় যে আমি 999 একটা ফোন আসলো ডিউটি অফিসারের কাছে, ডিউটি অফিসার বলবো যে স্যার 999 অমুক এলাকা থেকে একটা এই প্রবলেমে ফোন দিয়েছেন একজন সম্মানিত নাগরিক। সেক্ষেত্রে ওইখানে যে অপারেটর আছেন উনি কনফার্ম হন যে এই জন্য একটু সেবা দেওয়ার জন্য কোন সাব ইন্সপেক্টর বা কোন অফিসারকে অ্যাসাইন করা হয়েছে, ওই যাকে অ্যাসাইন করা হয়েছে তার ফোন নাম্বারটাও 999 সংগ্রহ করে ওই যে সম্মানিত নাগরিক 999 ফোন করেছেন তার কাছে পৌঁছে দেওয়া হয়। এবং সেবাটুকু না পাওয়া পর্যন্ত, নিশ্চিত না পর্যন্ত বারবার কিন্তু 999 খবর নিচ্ছে যে আপনাকে পৌঁছাইছেন, আপনার কাজটা হয়েছে। এবং যে সম্মানিত নাগরিক 999 জন্য ফোন দিয়েছেন তাকে বলা হয় আপনি কি আপনার সেবাটুকু পেয়েছেন, একটা জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসছে। শুধুমাত্র পুলিশই সেবা যে তা না, আপনি অ্যাম্বুলেন্স রাখবে, অ্যাম্বুলেন্সও 999 আওতাভুক্ত, ফায়ার সার্ভিস 999 আওতাভুক্ত,
পুলিশ সেবা ট্রিপুরানের আওতাভুক্ত। এবং আমি মনে করি আমার কুলাউড়া থানায় প্রতিদিনই 2, 4, 5, 10টা ফোন ট্রিপুরানে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে ট্রিপুরানের ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেটা সুরাহা করার চেষ্টা করি। এবং অনেক সুন্দর। এবং ট্রিপল লাইন আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে একটা যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা ভালো একটা উদ্যোগ এবং আমরা ট্রিপল লাইনে কাজ করে যাচ্ছি। আপনারা যদিও যারা ট্রিপল লাইনের সেবা প্রত্যাশী হয়, আমরা ডিএসআর নির্দেশে, এসপি স্যার নির্দেশে আমাদের থানায় একটা রেজিস্টার মেনটেন করা হয়, ট্রিপল লাইন রেজিস্টার। এই রেজিস্টারগুলো আপনারা দেখেন যে প্রতি মাসে, প্রতিদিনে, প্রতি বছরে কতগুলো ফোন ট্রিপল লাইনে আসছে, কতজন মানুষের সেবা দিচ্ছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন। সেটা পুলিশ জনতা বাই পুলিশের প্রতি জনগণের আস্থাটা কমে গিয়েছিল। তো আপনার থানায় কি আসলে যে আস্থাটা ফিরিয়ে আনতে পেরেছেন কিনা? অবশ্যই ফিরে আনতে পেরেছি। আমার এই ওসি রুমে প্রবেশ করার আগে আপনি দেখবেন এই যে দরজাটা কিন্তু মানে খোলা থাকে, হ্যাঁ। ওগুলো পেয়েছি। খোলা থাকে এবং যদি কোনো সম্মানিত নাগরিক যে আইনি সেবা পাওয়ার যোগ্য, উনি একা আসবেন, কাউকে নিয়ে আসতে হবে না, কোনো দালাল লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। ওনার যে বক্তব্য উনি সরাসরি ওসির কাছে এসে বিস্তারিত বলতে পারবে। এবং এটা আমার এসপি স্যারের একটাই নির্দেশনা যে সেবাটা যেন সরাসরি দেওয়া হয়, কোনো মাধ্যম ছাড়া। এবং আপনি যদি কুলাউড়ার যারা সেবা প্রত্যাশী বা যে কাউকে জিজ্ঞেস করে পাবেন যে আপনি সেবাটা কীভাবে পান, সেবা পেতে কোনো প্রকার মাধ্যম, কোনো প্রকার দালাল ছাড়া এবং কোনো প্রকার বাড়তি আসেন। অনেকে মনে করে যে জিডি করতে টাকা লাগবে, মামলা এফআইআর করতে টাকা লাগবে, পুলিশ ক্লিয়ারেন্সের টাকা লাগবে, এটা প্রশ্নে আসে না। এবং মানুষের প্রত্যাশা 5ই আগস্টের আগের যে সেবা আর 5ই আগস্টের পরের যে সেবার মধ্যে অনেক তফাৎ। এবং এটা মানুষের, আপনি যদি এই থানা এলাকায় দেখবেন কত মানুষ এখন আর কারো কাছে ধর্ণা দিতে হয় না, থানায় এসে কারো কাছে ধর্ণা দিতে হয় না, সরাসরি সেবা পাচ্ছে এবং মানুষ সন্তুষ্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার থানায় মাদক জিরো টলারেন্স ঘোষণা করতে পেরেছেন কিনা? মাদক মুক্ত বাংলাদেশ গড়তে জিরো টলারেন্সের যে বিষয়টা, এরকম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি যে মাদক আমি জিরো টলারেন্স, এটা আমি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের করা হয়নি। তবে এটুকু বলতে পারি যে আমাদের 13টা ইউনিয়ন, 13টা বিট, পৌরসভার বিট সহ 16টা বিট আছে। আমাদের অফিসার অ্যাসাইন করে দেওয়া আছে কে কোন বিটে কাজ করবে এবং আমরা সিনিয়র স্যারদের নির্দেশে প্রত্যেকটা মাদকের পয়েন্ট আমরা শনাক্ত করতে পেরেছি। এবং মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা একটা তালিকায় নিয়ে আসতে পেরেছি, মাদক সেবী যারা তাদেরকেও একটা তালিকায় নিয়ে আসতে পেরেছি। সেক্ষেত্রে আমরা প্রতি মাসেই মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছি, আসামি গ্রেপ্তার করছি, মাদক উদ্ধার করছি। আমরা জিরো টলারেন্সের ব্যাপারে আমরা তখনই বলতে পারবো জিরো টলারেন্স যখন আর ওখানে মাদক থাকবে না। আনুষ্ঠানিকভাবে আমরা এখনো বলতে পারিনি যে জিরো টলারেন্স, তবে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা আশানুরূপ সফলতা দেখতে পাচ্ছি। মাদকের কুফল সম্বন্ধে ক্যাম্পেইন করছে কিনা? হ্যাঁ, মাদকের কুফল সম্পর্কে আসলে একটি সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমি মনে করি এটা হচ্ছে সচেতনতা। মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা, এলাকার জনপ্রতিনিধি, সম্মানিত নাগরিকবৃন্দ, এলাকার শালীন ব্যক্তিত্ব যারা আছে, আমরা সকলকে নিয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা মাদক নিরাময় লক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে আমরা আলোচনা করি এবং মানুষকে বোঝাতে সক্ষম হই যে মাদক সেবন করলে কী হয়, মাদক সেবনের মাধ্যমে কীভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়, একটা জাতি ধ্বংস হয়ে যায়। সেই থেকে ফিরে আসার জন্য আমরা সচেতনতামূলক অনেক প্রোগ্রামই করে থাকি এবং যেটা অনেকটা ইফেক্টিভ। আপনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার জনবল প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। ধরেন আমার থানা তো হচ্ছে 13টা ইউনিয়ন, পৌরসভা সহ যদি বিট আমি চিন্তা করি সেক্ষেত্রে 13 ইউনিয়ন প্লাস 3টা পৌরসভা 16টা বিট। এক একটা বিট মানে এক একটা ইউনিয়ন এক একটা বিট। একটা ইউনিয়নের যে সম্মানিত নাগরিকবৃন্দ আছেন তাদের সেবা দিতে কমপক্ষে একজন সাব ইন্সপেক্টর
একজন এএসআই প্রয়োজন কমপক্ষে, মানে সে বিট ইঞ্জিনের সাথে থাকবে। জি, জি। সেক্ষেত্রে দেখা যায় আমার 16টা বিটের মধ্যে আমার অফিসার আছে 11 জন, সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর 11 জন, এই বিট ইঞ্জিন থাকবে। এখন যদি দেখা 16 জন হইতো তাহলে আমার জন্য সাফিসিয়েন্ট হইতো। এবং এমন দেখা যায় একজন অফিসার 2টা বিটের দায়িত্ব থাকতে হয়। এক্ষেত্রে আমি মনে করবো যে আরও অধিক অফিসার ফোর্সের প্রয়োজন আছে। এএসআই কত আছে? এএসআই আমার থানায় এখন আছে 19 জন, কনস্টেবল? এর মধ্যে মহিলা আছে 2 জন, জি। আর কনস্টেবল আছে 42 জন, এর মধ্যে ছুটি আছে, ড্রাইভার আছে, আপনার কম্পিউটার অপারেটর আছে, সেরেস্তায় কাজ করে, এভাবে সহ বাদ দিলে অফিস একটা থাকে না। জি, অশেষ ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন। তো আমার আসলে বাংলাদেশ পুলিশের কাছে আমাদের এটাই আবেদন, যাতে উমর ফারুক ভাইয়ের মতন প্রত্যেকটা থানায় এরকম অফিসার ইনচার্জ থাকলে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে বিশ্বের রোল মডেল উপহার দিতে পারবো। তো সর্বশেষ আমি জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কিশোর গ্যাং আছে কিনা? কিশোর গ্যাং বলতে আমরা যেটা বুঝি যে কিশোর বয়সে জি। যারা একটা অপরাধের সাথে জড়িত হয়ে যায় তাদেরকে যদি একসাথে বলি সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং যে নাই আমি সেটা বলতে পারবো না, যদিও মানে কিশোর গ্যাং কর্তৃক আমার থানায় এখন পর্যন্ত কোনো ধরনের আমার সংবাদ আসে নাই বা কোনো অকারেন্স ঘটে নাই। সেক্ষেত্রে বলা যায় কিশোর গ্যাং কম, তো একবারে যে নাই তা না। এবং কিশোর গ্যাংয়ের লক্ষ্যে আমাদের পুলিশ সুপার মহোদয়ের একটাই ফার্স্ট প্রায়োরিটি কিশোর গ্যাং। তবে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত কিশোর গ্যাং কর্তৃক কোনো অপরাধের সংবাদ আমাদের এখানে আসে না। আমরা কিশোর গ্যাংয়ে কাজ করছি, আমরা যেসব স্কুল, কলেজ, আড্ডা পয়েন্ট, স্টেশন, বাজার, শপিং মল এগুলোর সামনে কিশোরদের একসাথে হতে দিচ্ছি না, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদের অভিভাবকদের সাথে কথা বলছে, এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নিয়ে সচেতনতামূলক কাজ করছে। সেক্ষেত্রে আমি খোলা বলতে বলবো অনেকটা নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ। আপনার জয়েন্ট ডেট হচ্ছে 13/7/2025, অল্প কয়েকদিন হয়েছে আপনার। তো সেই হিসেবে আমি যারা বুঝতে পারলাম যে আপনি থানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। তো এই পর্যন্ত কয়টা মামলা হয়েছে আপনার জয়েন্ট ডেট দেওয়ার পর? আমি জয়েন করার পর আমি গত মাসে মামলা হয়েছে 26টি, গত মাসে 26টি মামলা রুজু হয়েছে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। 25 তারিখ পর্যন্ত। আর আজকে 1 তারিখ থেকে 9 তারিখ এবং 8টি মামলা রুজু হয়েছে। এরকম কিন্তু কয়টা মাদক মামলা? গত মাসে আমার মাদক মামলা ছিল 4টি, আমার থানা কর্তৃক 4টি মামলা ছিল, মাদক অধিদপ্তর কর্তৃক আরও 2টি মামলা ছিল, মোট 6টি মাদক মামলা ছিল। যেমন বিগ অ্যামাউন্ট কি ধরা পড়েছে এরকম? আমাদের আসলে ধরেন কোলারটা এমন একটা ধরেন এই বাহির থেকে কোনো মাদক দ্রব্য আসবে উৎপত্তি স্টক এরকম নাই, হয় কি অন্য জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসে। যেমন আরেকটা বিষয় আছে, এখানে বাগান অধ্যুষিত এলাকা, চা বাগান অধ্যুষিত এলাকা, চা বাগান অধ্যুষিত আমার একটা বিশেষ করে চোলাই মন একটা ইয়ে আছে, এটা আমি গত মাসে প্রায় 41 লিটার চোলাই মন এবং 2 জন আসামি যথেষ্ট সক্ষম হয়েছিলাম। আরেক মামলাতে আপনার 70 পিসি আবার 1 জন আসামি, আরেকটি মামলায় 20 পিসি আবার 2 জন আসামি এবং 75 পিসি আবার 2 জন আসামি সহ আমরা ধন্যবাদ। দর্শক মণ্ডলী শুনছিলেন আমাদের আজকের অনুষ্ঠান চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। তো আজকে আমাদের যিনি অতিথি হিসেবে রয়েছেন তারুণ্যের অহংকার জনাব উমর ফারুক অনেক সুন্দর আলোচনা করেছে, কবিতার ভাষায় কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আমার প্রশ্নটা করার সাথে সাথে উনি যে উত্তর দিয়েছে আমার মনে হয় উনি বলতেই থাকবে আমি যদি নিষেধ না করি। আসলে আমাদের সময়টা একেবারে সংক্ষিপ্ত, তাই বিস্তারিত ওনার কাছ থেকে আমরা শুনতে পারি নাই, কিন্তু উনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন আমার মনে হয় আপনারা যদি শুনেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা যারা মাদকাসক্ত হচ্ছে তারা অবশ্যই মাদকাসক্ত হতে ফিরে আসবে। আপনাদের ছেলে মেয়েকে মাদকের কুকুর সম্বন্ধে আলোচনা করবেন, বুঝাবেন, তাহলে আস্তে আস্তে আমাদের এই যে যুব সমাজটা বারবার মাদকের দিকে এগিয়ে যাচ্ছে, আর যাবে না। আমরা আশা করব আপনারা শুনবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। তাহলে আজকে আমাদের এখানে নিবেদন দিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।